এই বাতাবরণ রাজ্যে ছিল যে যদি তুমি শাসক দল করো তাহলে কোনো আইন কোনো বিচার ব্যবস্থা তোমাকে ছুঁতে পারবে না। দেখুন, ঘটনার পরিবর্তন হয় সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে। সেই সময় পরিবর্তনে আজকে সারা কোচবিহার জুড়ে, সারা দিনহাটা জুড়ে সেলিব্রেশনের ছবি মানুষ দেখল। কেন সেলিব্রেশন? এটা তো কোনো পুজো নয়, লাড্ডু বিতরণ বা মিষ্টি বিতরণের সময় নয়, কোনো স্পেশাল অকেশন তো আজকের দিনে নয়, অন্তত আমার তো জানা নেই। তো পরে সংবাদ মাধ্যম জিজ্ঞেস করতে জানা গেল যে দিনহাটার বেতাজ বাদশাহ উদয়ন গুহ কলকাতায় গ্রেপ্তার হয়েছে, আর তার জন্যই দিনহাটায় যারা তার অত্যাচারের শিকার ছিল আজকে তারা সেলিব্রেশন করছে। আজকে গ্রেপ্তারি, পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি অথবা জেল হেফাজত, এটা একটা তৃণমূল কংগ্রেসের ভবিতব্য হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। কারণটা কি? নিশ্চিতভাবে এর পেছনে কারণ আছে, একটা দুটো নয়, অনেকের গ্রেপ্তারির পিছনে একাধিক কারণ রয়েছে। তাহলে এতদিন কেন তারা গ্রেপ্তার করেননি? আজ যে সমস্ত তৃণমূলের মুখপাত্ররা আসছেন তারা বলছেন আইনের কথা বলবে, আইনের পথে চলবে। এমনকি ইভেন আজকে আমি শুনছিলাম বর্ষিয়ান রাজনীতিবিদ সৌগত রায়, তৃণমূলের সাংসদ, তিনি বলছেন আইনের পথে চলবে। তা আমার কথা হচ্ছে যে আইন কি সবে সদ্যজাত হলো, মানে সবে হাঁটা শুরু করলো আর নিজের পথে চলতে শুরু করবে? তাহলে গত 15 বছর কেন আইনের পথে চলেনি? কেন বিচার ব্যবস্থা কথা বলেনি? কেন বারবার করে পুলিশি তদন্তকে ম্যানিপুলেট করে বিচার ব্যবস্থার চোখ বন্ধ করে রাখবার চেষ্টা করা হয়েছে? তার প্রশ্ন আজকে তৃণমূলের নেতারা দিতে পারবেন কি? আসুন, আজকে দুটো গ্রেপ্তারি গুরুত্বপূর্ণ। যখন আমরা হাল্লাবোল করতে বসেছি, কখনোই কোনো ডেডলাইন টানা যাচ্ছে না যে এখন আমি হাল্লাবোল করছি, ঘড়িতে বাজে আমার 7:04, আজকে দুজন গ্রেপ্তারি হবে, তা নয়। দেখা যাচ্ছে যে এই হাল্লাবোল করতে করতে আরও দুজন গ্রেপ্তার হয়ে যেতে পারে, এরকম একটা পরিস্থিতি চলছে। আমি মজা করছি না, ঠাট্টাও করছি না। পুলিশ ইচ্ছা করলে কি কাজ করতে পারে সেটা পুলিশ যেরকম পার্ক সার্কাসে দেখিয়েছিলেন সবেমাত্র সরকার ক্ষমতায় আসার পর। শুভেন্দু অধিকারী বলেছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী, যে আমি সবথেকে খারাপ পুলিশ মন্ত্রী হতে পারে। গতকালকের একটা যদি আমরা ছবি দেখি তাহলে দেখতে পারবো যে পুলিশ কতটা কাজ করতে পারে। গ্রেপ্তারিগুলো আপনি তো ছেড়ে দিন। গতকাল ফলতাতে পুলিশ যেরকম অ্যাগ্রেসিভ মুডে দেখা গেল, এক কথায় বলতে গেলে এরকমভাবে লাঠি উঁচিয়ে পুলিশ দেখলে সত্যিকারের যারা আইনকে লঙ্ঘন করে, যারা আইনের কথা শোনে না, এরা শাস্তি পায়। গতবারের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলতেন একটু দুষ্টুমি করে ফেলেছে, একটু রাগ করে ফেলেছে, একটু মানে দুষ্টু মিষ্টি ছেলেরা। কিন্তু এই যে আমরা ছবি দেখছি, ফলতার ছবি, একসময় মনে হতো যে এদের উপর লাঠি তোলা সম্ভবই নয়, কারণ এরা অন্য গ্রহের মানুষ। লাঠি তোলা, আক্রমণ করা, বিক্ষোভ দেখালে এদের চুপচাপ পুলিশকে লাঠি আর নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু সেই ছবিটা বদলে গেছে। আমরা আজকে এটাও দেখলাম যে তৃণমূলের একজন দুর্দণ্ড প্রতাপ, মানে কি বলবো, কোন বিশেষণ ব্যবহার করলে ভালো হয় আমি জানি না, সব্যসাচী দত্ত, গোল্ডেন ফ্রেমের চশমা পরতেন। তো আমি যখন সব্যসাচীকে অনেকবার দেখেছি সামনাসামনি, আমি ভাবতাম শুধু চশমাটাই গোল্ডেন। তারপর দেখছি যে প্রচুর গোল্ডেন পেপার রয়েছে ওনার কাছে, প্রচুর গোল্ড রয়েছে। হ্যাঁ, এখন ওনার উপরে মানুষ রাগ করে ডিম ছুটছে, বিভিন্ন নেতাকে ডিম ছুটছে। আমি তার তীব্র নিন্দা করি এই কারণের জন্য, কারণ প্রচণ্ড গরমের মধ্যে তাদেরকে মানসিক শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে অনেক ক্ষেত্রে। আর আরেকটা খবর যেটা, সেটা হচ্ছে যেরকমভাবে লক্ষ্মীর ভাণ্ডার আমরা দেখেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারে পুরুষেরা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, আজকে দেখতে পাওয়া গেল এক বয়স্ক মানুষ, তিনি, তার বেশি শিক্ষা নেই, তার পরিবারই বলছে যে তিনি শিক্ষিত নন, ওনার অ্যাকাউন্টে দীর্ঘদিন ধরে বিধবা ভাতা আসছিল। আসলে এগুলো তো ডিএম বা এসডিও, বিডিও এরা দেখেই তারপর আমার মনে হয় স্যাংশন করেন। যদি আমার ভুল হয় প্লিজ আমায় ক্ষমা করে দেবেন বা শুধরে দেবেন, কিন্তু তাদেরও ভুল হলো। ওই বয়স্ক মানুষটা নরেন ঘোষ, তিনি হয়তো বোঝেন না যে তার অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা ঢুকছে নাকি বিধবা ভাতা ঢুকছে, কিন্তু তার অ্যাপ্রুভালটা কে দেন তারাও বুঝতে পারলেন না। তৃণমূলের নেতারা বড় বড় লিস্ট তৈরি করে পাঠাতেন, তারাও বুঝতে পারলেন না কেন হচ্ছে। আসুন, তবে আজকের এই যত খবর বললাম এই সবগুলো নিয়ে আমরা আলোচনায় থাকব। তবে একেবারে প্রথম আপনাদেরকে উদয়ন গুহ গ্রেপ্তার হলো এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে, আমি আমার প্রডিউসারকে বলবো দু একজনের বক্তব্য একটু শুনিয়ে দিতে উদয়ন গুহ সম্পর্কে, যে কি কি অভিযোগ রয়েছে। উদয়ন গুহকে হঠাৎ করে গ্রেপ্তার
করা হলেও নাকি দীর্ঘদিন ধরে উদয়নের বিরুদ্ধে নানান রকম অভিযোগ ছিল। এলাকার বিধায়ক তিনি কি বলছেন, তার নাম হচ্ছে অজয় রায়। কি বলেছেন একবার শোনাই, শুনুন। দেখুন, গ্রেপ্তার তো অনেকে করা উচিত ছিল ওনাকে, কারণ ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনে যেমন 1 নম্বর আসনে আছেন, পঞ্চ শহীদের নাম আছে ওনার। উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন। এরকম ভুরি ভুরি। এবং 21-এর নির্বাচনের পরে যে আমাদের এই জাতীয় মানবাধিকার কমিশন ছিল কুচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিস ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে তালিকার মধ্যে। তো এরপরে অনেক আপনারা দেখেছেন যে ওপেন স্টেজে বিভিন্ন ধরনের উনি মন্তব্য করতেন। তো অনেকেই গ্রেপ্তার করা হচ্ছিল, আর উনি ভেবেছিলেন যে ভোটের পরে ভেঙে গিয়েছিলেন, ভাবছেন যে এখানে এইভাবে বেঁচে যাবে। আইন সবার জন্য এটা পরিষ্কার। এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি ও সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে, উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নেন। আচ্ছা, আর এবার অভিযোগকারী কি বলেছেন একবার শোনাই, চট করে আপনারা শুনেন। উনি জগত 2021-এর পরের থেকে একটা উদ্যোগ নেন। সেই উদ্যোগের নাম শিশু মঙ্গল সমিতি। সেই শিশু মঙ্গল সমিতি সরকারি একটা কার্যক্রম, সেটার মধ্যে উনি ইন্টারফারেন্স করে নিয়ে সেখানে একটা আলাদা করে সমিতি বানিয়ে নিয়ে ওখানে পেডিয়াট্রিক ওয়ার্ড খোলার কথা। সেই পেডিয়াট্রিক ওয়ার্ড খোলার নামে তারা বিভিন্ন অসামাজিক কার্যক্রম করে, অনৈতিক লেনদেন করে। তার মধ্যে ব্যবসায়ী সমিতিতে, মানে যারা ব্যবসায়ী তাদের কাছে, অথবা যারা চাকরিদার মানুষ তাদের কাছে বিভিন্নভাবে টর্চার করে হোক, এক্সটর্শন মানি বলতে পারেন, এরকমভাবে এক্সটর্শন মানি কালেক্ট করা হয়। তো তার মধ্যে আমিও একজন ভিকটিম। আমি একজন যেহেতু বজরং দলের কার্যকর্তা, আমার কাছে এরকম সাধারণ অনেক জনতা আসেন, জনতারা এসে নিয়ে আমাকে জানান যে এরকম এরকম হয়েছে। তো যেহেতু এতদিন ক্ষমতার অসৎ ব্যবহার করেছে উদয়ন গুহ, সেই অসৎ ব্যবহারের জন্য আমরা কোনোভাবে কোনো কিছু করে উঠতে পারিনি। ইভেন আমি থানায় গেছিলাম, যখন আমাকে থানার সামনে থেকে অভিযোগ রাশি রাশি ভুরি ভুরি। যদি প্রয়োজন হয় তো সেই প্রয়োজনের নিরিখে আমি, যদি আপনাদের মধ্যে কোনো ডাউট থাকে, আমি একের পর এক আমি আপনাদেরকে শোনাবো, যখন যার যেরকম মনে হবে তিনি দেখতে চাইবেন। তবে দেখুন, মাঝে মধ্যে এমন এমন ফুটেজ আসে যেগুলোকে দেখাতেই হয়। আমাদের পেছনের যে, আমার পেছনে যারা কাজ করছেন, প্রোডাকশন টিম, তারা এফিশিয়েন্টলি কাজ করছেন। ইনস্ট্যান্ট অর্কদা দিলেন, সোমদত্ত নিলেন, আর আমি দেখাচ্ছি। আসুন কি সেই ছবি একবার দেখাই। তোমার ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমার ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলি তোমার ইচ্ছা। উদয়ন গুহের গ্রেপ্তারি কি মায়ের ইচ্ছায়? যেরকমটা বলছেন ওই লোকাল বিধায়ক অজয় রায়, তিনি কলকাতায় আসছেন কালকে, মানে বিধানসভায় অনুষ্ঠানে যোগ দিতে, অধিবেশনে যোগ দিতে, আর আসার সময় রিল্যাক্স মুডে এই গান। দেখুন, অপরাধ করলে অপরাধী সাজা পাবে, কিন্তু সেই অপরাধীর অপরাধকে এতদিন ধামা চাপা দিয়ে রাখা হতো। আসুন আজকে এবার এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে আলোচনার টেবিলে আসব। আমার সঙ্গে রয়েছেন সৌরভ প্রিয়দত্ত। স্বাগত জানাই সৌরভদাকে, তৃণমূলপন্থী সৌরভদা। তবে সৌরভদার অবস্থানটা সৌরভদা স্পষ্ট করে দেবেন, কারণ যেহেতু তৃণমূল নিয়ে অনেক রকম ডাউট, কনফিউশন রয়েছে, যখন ওনার কাছে যাব উনি বলে দেবেন। স্নেহায়ন সরকার আমার সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। স্নেহায়ন দাকে আমি স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমার খুব প্রিয় মানুষ সুজিত কুমার পাটোয়ারি, জাতীয় কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আর সঙ্গে রয়েছেন উজ্জয়িনী রায়। উজ্জয়িনী আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জয়িনী সম্পর্কে হচ্ছে উদয়ন গুহর ভাগ্নি, মানে আলটিমেটলি উজ্জয়িনীর মামা হচ্ছেন উদয়ন গুহ। আমি কি ঠিক বলছি উজ্জয়িনী? হ্যাঁ, আমি উদয়ন গুহর ভাগ্নি, কিন্তু প্লিজ এই পরিচয়টা দেবেন না। আপনারা আমাকে কমল গুহর নাতনি বলবেন, সেটা আমার পক্ষে অনেক সম্মানজনক।
বেশ, আমাকে উদয়নগর ভাগ্নি বলবেন না। আমি 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 তাই বলবো। তাহলে আপনি আমাকে একটু প্রথমে বলুন যে আজকে যে উদয়ন গুহকে গ্রেপ্তার করার পর মিষ্টি বিতরণ করা হলো, মানে মানুষের কি পরিমাণ আক্রোশ থাকলে, ক্ষোভ থাকলে এলাকায় মিষ্টি বিতরণ হতে পারে। আপনি আমাকে বলুন যে আপনি যার নাতনি বলতে গর্ববোধ করছেন তিনি কতটা উদয়ন গুহর থেকে সম্মান পেয়েছিলেন, মানে আমি আরও ভেঙে বলছি উদয়ন গুহের বাবা আপনার থেকে কতটা মানে ওনার থেকে কতটা সম্মান পেয়েছিলেন, একটা রাজনীতির পট পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে আসা, আর তারপর উদয়ন গুহের দাপট কেমন ছিল যে কারণের জন্য আপনি নিজে সম্পর্কিত হয়ে আপনি পরিচয় দিতে চাইছেন না, একটু বিস্তারিত জানাবেন। আমি 2023 সালে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করি, আর ওনার পরিচয় আমি দিতে চাই না, কারণ উনি যা অত্যাচার করেছেন দিনাটার মানুষের উপর, উনি গ্রামের মানুষের উপর যা অত্যাচার চালিয়েছেন। 2021-এ লোকসভা ইলেকশনের পর গ্রামে গ্রামে প্রচুর লোকের বাড়ি ভেঙেছে। 2024-এ নিশীথ প্রামাণিক লোকসভা ইলেকশনে হেরে যাওয়ার পর আমাদের কুচবিহারে পার্টি অফিসে কত লোক যে 3 মাস আশ্রয় নিয়েছিল, কারণ তাদের বাড়িঘর ওনার নির্দেশে ওনার লোকরা সব ভেঙে দিয়েছিল। এই যে যারা গরিব মানুষ, যাদের সারা জীবনের সঞ্চয় দিয়ে যারা একটা বাড়ি বানায়, তাদের বাড়ি উনি ভেঙে দিয়েছিলেন। মানে ভগবানের কি পরিহাস দেখুন, আজকে ওনার নিজের বাড়ির থেকে ওনার পালাতে হয়েছে, দিনাটার নিজের বাড়ির থেকে। আচ্ছা, আর এছাড়াও ওই যে কাটমানি নেওয়া, বিভিন্ন দুর্নীতিতে জড়িত, আপনি একটা বললেন একটা পার্শিয়ালি থ্রেট কালচারের উনি জনক ছিলেন দিনহাটা এলাকায়, এটা আপনার বক্তব্যে পরিষ্কার হলো। আর বাদ বাকি ওনার, আচ্ছা একটা কথা, আজকে সজল ঘোষকে আমরা ফোনে ধরেছিলাম, উনি বলছেন যিনি নিজের বাবাকে চোর বলেছিলেন, এটা কি সত্যি কথা? হ্যাঁ, উনি বলেছিলেন যে আমার বাবাও তো সিপিএম এর আমলে অনেক কিছু চুরি করেছিলেন, অনেক কিছু চাকরি দিয়েছিলেন, উনি এটা বলেছিলেন। তখনও আমি বক্তব্য তার এগেনস্টে দিয়েছিলাম। উনি নিজের বাবাকেও চোর বলেছিলেন, কিন্তু উনি জানেন না আজকে ওনাকে কেউ চিনতো না, উনি সাধারণ একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। হ্যাঁ, আমার দাদু শ্রী কমলকান্তি গুহ 2006 সালে নিজে ভোটে না দাঁড়িয়ে ওনাকে দাঁড় করিয়েছিলেন। সেইবার উদয়ন গুহ হেরেছিলেন। আমার দাদু ওটাই ভুল করেছে, বলে না পুত্র স্নেহে অন্ধ হয়ে উনি ফর্জ ব্লকের অনেক ভালো ক্যান্ডিডেট ছিলেন, তাদেরকে না দিয়ে উনি উদয়ন গুহকে দিনাটার থেকে দাঁড় করিয়েছিলেন। উদয়ন গুহ তৈরি প্ল্যাটফর্ম পেয়েছিলেন, ওটা দিয়েই উনি সব করলেন, ওনার ব্যবসা, ওনার সবকিছু করে সিপিএম কে উনি বদনাম করলেন। তারপরে ঠিক 2016-তে বিধানসভা ইলেকশনের আগে 2015-তে উনি তৃণমূল জয়েন করলেন। দেখুন, আপনার জানার কথা নয়, 2015 থেকে 16 পর্যন্ত এই যে 11 বছরে, এখন তো আমরা সব দিকে দেখতে পাচ্ছি যে তৃণমূলের নেতা মানেই সে তার লক্ষ লক্ষ টাকা আছে, বিধায়ক মানে তার তো কোটি কোটি টাকা আছে, কাউন্সিলরদেরও তো কোটি কোটি টাকা আছে। তা উদয়ন গুহের সম্পত্তির মানে হয়তো আপনি জানেন না, তবুও কিরকম হবে মোটামুটি? আমার একদমই এটা আইডিয়া নেই আসলে। মানে ওনার বাড়িতে তো কেউ এক কাপ চাও কোনোদিন খায়নি, মানে উনি তো ওনার বাড়িতে কাউকে কোনোদিন ইনভাইটও করেনি। আমার দাদু 2007 সালে মারা যাওয়ার পর আমি দিনাটার বাড়িতে লাস্ট ঢুকেছিলাম দাদুর শ্রাদ্ধতে, তারপরে আমাদের ওই বাড়িতে কোনোদিন ঢুকতেও, মানে কোনোদিন বলাও হয়নি, ঢুকতেও দেওয়া হয়নি। এমনকি কমল গুহর মানে আমার দাদুর নামে জন্মদিনে যে দিনহাটায় বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে যে জন্মদিন পালন করা হতো, আমার দিদা বেলাপুর নামে যে স্বাস্থ্য রক্ষা কমিটি না করে যে মেলা হতো, কোনোদিন আমার মা কমলকান্তি গুহর মেয়ে হওয়া সত্ত্বেও, আলিপুরদুয়ারের বাসী হওয়া সত্ত্বেও আমার মাকে কোনোদিন ডাকা হয়নি। হ্যাঁ, তা নিশ্চয়ই। আর উনি পৌরসভার কেলেঙ্কারিতে তো জড়িয়ে আছেন। আমাদের কাছে আমরা অনেকদিন আগে থেকেই জানি উনি আবাস যোজনায় সবার কাছ থেকে প্রচুর টাকা নিয়েছেন। আমি এর আগে, আচ্ছা আমাকে একটা কথা বলুন উজ্জয়িনী, যে এত কিছু অন্যায় অপরাধ করলেন কিন্তু গ্রেপ্তারি হলেন উনি আজকে, মানে এটা তো আর উনি 1-2 দিনে করেননি, দীর্ঘদিন ধরে করেছেন।
এতদিন গ্রেপ্তার আজকে করা যায়নি কেন? বিনাদার লোকের সাহস ছিল না ওনার এগেনস্টে কিছু কথা বলার। ওই মানে আমাদের তৃণমূল সরকার আমরা সবাই অনেক প্রোটেস্ট করার পরেও মমতা ব্যানার্জি ওনার এগেনস্টে কোনো স্টেপ নেয়নি। কেন? আজকে আমাদের কেন? আজকে নতুন সরকার এসে ওনার না সেটা তো against এ বুঝলাম, step নিতে পারবে। কিন্তু মমতা ব্যানার্জি কোনো স্টেপ নিলেন না কেন? মানে এত স্নেহ উদয়নের প্রতি তার কেন, কি কারণ? মমতা ব্যানার্জি কেমন করে স্টেপ নেবেন? মমতা ব্যানার্জিও তো এসবের মধ্যেই জড়িত। আর উদয়ন গুহর ছেলে যে সায়ন্তন, উনি তো নিজেকে সেকেন্ড অভিষেক ব্যানার্জি ভাবতেন। আচ্ছা, আর ওনার তাই জন্য মমতা ব্যানার্জি আর উদয়ন গুহ যেগুলো করেছেন তার নিশ্চয়ই মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনেই করেছেন, তাই মমতা ব্যানার্জি কোনো স্টেপ নেয়নি। ঠিক। তাই না? ওকে দিদি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আরও 3 জন এখানে রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, তাদের কাছে যাব। একটা ছোট্ট বিরতি নিচ্ছে। বিরতি নেওয়ার পর আমি সৌরভ প্রিয় দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, সৌরভদার কাছে তৃতীয় অনুষ্ঠান। তো এর আগে তৃণমূলে দেখুন এখন প্রতিদিন ভাঙছে প্রতিদিন তৃণমূল গড়ছে আর ভাঙছে, নতুন করে গড়ছে, নতুন পন্থা তৈরি হচ্ছে, বিভিন্ন ডিফারেন্ট ব্লক তৈরি হচ্ছে, সাংসদরা আলাদা ব্লক করছেন, বিধায়করা আলাদা ব্লক করছেন। তো সৌরভদা আমাকে বলেছিলেন যে উনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী, অন্য কেউ থাকলে চলবে না, মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলে সৌরভদা রাস্তায় নামবেন এবং তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন, অন্য কারোর সঙ্গে কিন্তু নয়। এখানে আপনি উজ্জয়িনী দেবী মমতা ব্যানার্জির এগেনস্টেই অভিযোগ করলেন যে ওনার আশকারাতেই উদয়নের এই বাড়বাড়ন্ত। আমার আজও মনে আছে একটা বক্তব্য উদয়নের, যেখানে উনি বলেছিলেন যে মমতা ব্যানার্জির এগেনস্টে যদি কেউ আঙুল তোলে সেই আঙুল আমি ভেঙে দেব। মঞ্চে দাঁড়িয়ে বলছেন এরকম একের পর এক বাইট, মানে উদয়নের কিছু বাইট আসা মানেই এটা একটা বিতর্কিত বক্তব্য হবে। তো আমার প্রশ্ন সৌরভদার কাছে যে নেত্রীর তত্ত্বাবধানে আপনি দেখুন কোথায় কোচবিহার দিনহাটা, মানে এমন নয় যে কলকাতা উপকণ্ঠে বসে উদয়ন রাজনীতি করতেন, তা নয়, কোচবিহার একেবারে প্রান্তিক একটা জেলা, সেখানকার একটা বিধানসভা কেন্দ্র দিনহাটা, সেখানে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আশকারার অভিযোগ তার আত্মীয়া করছেন। আপনার কি অবস্থান আজও একই আছে, নাকি আজকের এই ছবি দেখার পর পরিবর্তন হবে? না, আমি যতদিন তৃণমূল কংগ্রেসে আছি বা দল আমায় রাখবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েই থাকবো বা মমতাপন্থী তৃণমূল হয়েই থাকবো। বা একটা কথা হচ্ছে যে বাড়ির কোনো ছেলে যদি বাঁদরামি করে, এটা ঠিক কথাই, সেটা গিয়ে অনেক সময় বাপ মার ঘাড়ে গিয়েই পড়ে যে বাপ মা শাসন করতে পারে না, এটা খুব কমন কথা। কি বাপ মার কীরকম শিক্ষা, কিন্তু সেই বাড়ির বাবা মা কিন্তু চেষ্টা করে সেই বাঁদর ছেলেটাকে যাতে পথে আনা যায়। এখন মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু মুখ্যমন্ত্রী ছিলেন, সঙ্গে তিনি দলের কাজও দেখতেন, এবং এত বড় বাংলায় যে দেখো কোনো কাজ হয়নি বললে তো হবে না, যে না কিছুই হয়নি, সব অন্ধকার ছিল। আমি উদাহরণ বলছি পুরো কাজ হয়েছে, সেই কাজকর্ম দেখতে দেখতে মানে রাজ্যের কাজ দেখতে দেখতে প্লাস দলের কাজের দিকে একটু ঘাটতি পড়েছিল। ফলে উদয়ন গুহ যে ধরনের এই বাঁদরামিগুলো করতেন সেইগুলো মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোখে আসতো, আমি যেটুকুনি ব্যক্তিগতভাবে জানি, সেটা অনেকবার উনি উদয়ন গুহকে সাবধান করেছিলেন যে এই ধরনের মন্তব্য বা এই ধরনের কাজ কিন্তু দল সমর্থন করে না, করা যাবে না। কিন্তু মুশকিলটা হয়েছে সেটা হচ্ছে যে নিজের বাবাকে চোর বলে, আমি জানি না এরকম কোনো উদাহরণ এই পৃথিবীতে আছে নাকি, যতই যা হোক। তো তারপর থেকে আমি ঠিক উদয়ন গুহকে পছন্দ করতাম না, আরও পছন্দ করতাম না ব্যক্তিগতভাবে, এটা বলছি। আমি এটা জানি যাদের গায়ে একবার সিপিএমের রক্ত থাকে না, সেই সিপিএমের রক্ত কোনোদিন সততা দেখায় না। সিপিএমের রক্ত আসলে সিপিএমের অ্যাটিটিউডই করবে। তো ওখানে যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেছেন এবং তৃণমূল কংগ্রেসকে দাঁড় করিয়েছেন, প্রচুর সংগঠন করেছেন, ওই আইপ্যাকের বিভিন্ন প্যাকানিতে আমরা দেখতে পেরেছি যে এই উদয়ন গুহর হাতেই দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল। তা ফলে যা হওয়ার সেটাই হয়েছে এবং সেটা খুব দুঃখজনক। এবং রবীন্দ্রনাথ ঘোষকে আপনারা দেখে থাকবেন ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হোটেলে গিয়ে একটা জিনিস মানছেন সৌরভদা, যে দিনের পর দিন আশকারা দেওয়া হয়। না, আমি তো বলছি একটা কথা, যে আশকারা যদি না দেওয়া হয় সেটা না হলে তাকে কেন প্রার্থী করা হবে না বলছি। হ্যাঁ, এবার বিষয় ওই যে তোমাকে বললাম তো বারবার করে কথাটা, যে আমাদের এই আইপ্যাক আজকে জ্যোতিপ্রিয়, আপনি শুধু ডেসপারেটনেস দেখুন, আজকে পরেশ অধিকারী তার এগেনস্টে দুর্নীতির অভিযোগ, আজকে জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ার প্রাক্তন বিধায়ক তার এগেনস্টে দুর্নীতির অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে তার হাত তুলে বলছে যে বালু হচ্ছে আমার প্রার্থী, কাজে ওকে তোমরা ভোট দাও। এই যে টলারেন্স, কেন হাবড়ায় আর কোনো কেউ তৃণমূল করে না? হাবড়ায় আর কোনো তৃণমূলের লোক ছিল না?
দিনহাটাতে আর কোনো তৃণমূল করা লোক ছিল না, মেখলিগঞ্জে আর কোনো তৃণমূল করা লোক ছিল না। এখন বিষয়টা আমি তোমাকে বলি দেবাশিস, সেটা হচ্ছে যে একজন মানুষের নামে অভিযোগ রয়েছে। না, বারবার করে দাদা আমাকে একটা কথা বলুন, দাদা আপনার এগেইনস্টে তো কোনো দুর্নীতির অভিযোগ নেই, বারবার করে কেন দুর্নীতিগ্রস্ত লোকেরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের তালিকায় থেকেছেন? আপনি আমায় একটা কথা বলুন। দেবাশিস, আমি একটা কথা বারবার বলছি, এটা আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে এরা দুর্নীতিগ্রস্ত। 4 জন মন্ত্রী দাদা গ্রেফতার। আমি বলছি যে 4 জন আমাকে একটা দেখাও যে আদালতে এই দুর্নীতি কোনটা প্রমাণিত হয়েছে। আমি বলছি কেউ দিনের পর দিন জেলে থাকলে পরেশ অধিকারীর মেয়েটাই প্রমাণিত হয়েছে, তার চাকরি চলে গেছে। আমি বলছি কিছু ঘটনা দুর্ভাগ্যজনক হয়েছে, তাকে বিধায়ক করা হয়েছে, কিছু প্রার্থী করা হয়েছে, কিছু প্রার্থী বাছাই আমাদের দলে দুর্ভাগ্যজনকভাবে হয়েছে, এটা তো আমরা আজকে মানছি, এটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু আমি এটা বলবো, আপনি কি বলবেন যে সুজিত বোস খুব দূরের লোক ছিলেন? আপনি কি বলবেন যে উজ্জ্বল বিশ্বাস মমতা ব্যানার্জির খুব দূরের লোক ছিলেন? আপনি কি বলবেন যে উদয়ন গুহ, আমি দিলীপ মণ্ডলের কথা বলছি না, দিলীপ মণ্ডল আবার অভিষেক পন্থী, উদয়ন গুহ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব দূরের লোক ছিলেন? আজকে আপনি একটা ছবি দেখুন, আজকে 2টো ব্লগ ভেঙে গেছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভেঙে চলে গেছেন তারাও তো চূড়ান্ত বিশ্বাসঘাতকতার কাজ করেছেন। চূড়ান্ত একটা লোগোতে জিতে সেই লোগোর উপর জয়ের মানে পরাজয়ের পরেই সেখান থেকে আস্থা, মানে দলের পরাজয়ের পরে তাদের নিজস্ব বিজয়ের পরেই তার আস্থা সরিয়ে নিয়েছেন। তার মানে ক্ষমতায় থাকার লোক না, আমি বলি দেবাই ছোট করে, সেটা হচ্ছে যে একটা জিনিস মানবে যে সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী আসার পরে বিভিন্ন রকম অপারেশন শুরু হয়েছে, যেমন অপারেশন লোটাস, অপারেশন টাইগার, অপারেশন ক্যাট, অপারেশন এলিফ্যান্ট, এইগুলো শুরু হয়েছে। 50 কোটি, 30 কোটি, 20 কোটি এরকম দিয়ে সাংসদদেরকে কিনে নেওয়া হচ্ছে। পয়সার লোভ দেখালে যে সাংসদ বিক্রি হচ্ছে, আর যার বিক্রি হওয়ার ইচ্ছা নেই সে বিক্রি হচ্ছে না। আজও আমাদের তৃণমূল কংগ্রেসে যে কজন আছে আমরা এইটুকুনি বলতে পারি যে এরা কোনো টাকার কাছে বিক্রি হয়নি, কোটি কোটি টাকার কাছে বিক্রি হবে না। তুমি দেখো শিবসেনার অবস্থা, ওখানেও বিক্রি হচ্ছে। আমি জানি না এনসিপিআই যারা করছে বা যারা ঘুর পথে বিজেপিকে সমর্থন করছে তারা কোনো টাকার কাছে বিক্রি হয়ে গেছে নাকি আমি জানি না, কিন্তু অপারেশন লোটাস বা অপারেশন এলিফ্যান্ট এই নাম দিয়ে এই দল ভাঙানোর একটা খেলা নরেন্দ্র মোদী আসার পর থেকে চলছে। তার আগেও কিছু কিছু হয়েছে, অল্প স্বল্প, কিন্তু অনেকটা বেশি হয়েছে। তবে আমি একটা কথা বলবো, অনেক অভিযোগ আসবে, অভিযোগ আসছে। আমরা এটা চাই মাননীয় শুভেন্দু অধিকারী বাবুর কাছে যে দীর্ঘদিন এইসব অভিযোগ শোনা হয়েছে, আমরা চাই যারা অভিযোগ মানে যে অভিযোগগুলো হয়েছে এইগুলো অন্তত প্রমাণিত হোক যে সত্যি তারা এই টাকাগুলো চুরি করেছে বা কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে চোর বলা যায় না। প্রমাণের কথা বলছেন, আমি সুজিতদার কাছে আসবো, তারপর আমি স্নেহায়নের কাছে যাব। কিন্তু আজকেই আমরা যেটা জানতে পেরেছি, বারাসাত কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল সব্যসাচী দত্ত। এই সব্যসাচী দত্তের কাছে শোনা যাচ্ছে যে প্রচুর সোনা কেনার রসিদ, সোনা কিনেছেন এরকম রসিদ পাওয়া যাচ্ছে, বিল পাওয়া যাচ্ছে, দোকানের বিল। এখন তো সোনা কাঁচা সোনা এভাবে বিক্রি করে দেওয়ার মানে নিয়ম নেই, দোকান ফেসে যাবে, কোম্পানি ফেসে যাবে, আর এখন তো সোনার বড় বড় ব্র্যান্ড এরা ফেসে যাবে। ওই জন্য বিল সব্যসাচী দত্ত রেখে দিয়েছেন। মানে ধরুন এক জায়গায় 10 কোটি টাকা ক্যাশ রাখতে সমস্যা, উনি সোনা কিনে একটা লকারের মধ্যে রেখে দিয়েছেন, যেহেতু সোনা হাই ভ্যালুড একটা মেটাল। আচ্ছা, এরপর কি হল? আপনি বলবেন যে দুর্নীতি শেষ, আর কিছু নেই? শুনছি নাকি 8-10টা ফ্ল্যাট সব্যসাচী দত্তের, 8-10খানা তার ফ্ল্যাট। আচ্ছা, আরেকটা উদাহরণ শুনবেন, আজকেই তার একটা জয়েন্ট অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আচ্ছা সৌরভ, আপনার সঙ্গে আপনার স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই? অবশ্যই আছে। হ্যাঁ, জয়েন্ট অ্যাকাউন্টে কিরকম টাকা থাকতে পারে আপনার? মানে কত আছে? 1000, 10, 20, 30, 40, 1 লাখ, 1.5 লাখ। আজকে ওনার যে জয়েন্ট অ্যাকাউন্ট পাওয়া গেছে তাতে 1,70,00,000 টাকা, 1,70,00,000 লাখ, কারেন্ট হোক বা সেভিংস অ্যাকাউন্ট হোক তাতে রয়েছে জমা, মানে ক্যাশ জমা রয়েছে 1,70,00,000। এই সব্যসাচী দত্ত। তারপর এই যে দেখুন, যার উপরে লোকের ডিম ছুটছে, আবার যদি আমরা অ্যাঙ্কাররা ডিম থেরাপি বলি তাহলে এখানে তৃণমূলের রিপ্রেজেন্টেটিভরা রেগে যাচ্ছেন, অভিমান করছেন, ছিটকে বেরিয়ে যাচ্ছেন স্টুডিও থেকে। কালকে ঘটনা ঘটেছে, আমার সহকর্মী মণিময় এখানে বসে অনুষ্ঠান করছিল, তৃণমূলের গেস্টকে ধরে আনার জন্য আমাদের 5 জনকে রাখতে হয়েছে। দাদা প্লিজ আপনি আসুন না। দেবাশিস, একটা উত্তর দিয়ে নি। প্রথম কথা হচ্ছে সব্যসাচীর অ্যাকাউন্টে 1 কোটি কি 2 কোটি কি 5 কোটি এটা বৈধ না অবৈধ প্রথমত দেখা উচিত। আর আমি অনুরোধ করব একটা কথাই তোমাদের, কোন কোম্পানি মানে এমডি ছিলেন বা কোন কোম্পানি সিইও ছিলেন? আমি তো বলছি সেটা আমি বলতে পারবো না, আমি সব্যসাচী দত্তের মুখপাত্র না। হ্যাঁ বলুন যে সব্যসাচী দত্ত, আমি তো সব্যসাচীর মুখপাত্র না, উনি সিইও। সেটা দেখুক, আমি তো বললাম সেটা দেখুক, সেটা ও উত্তর দেবে। আমি একটা কথা বলি, তোমরা কথায় কথায় গিয়ে যেটা বারবার করে জিনিসটাকে ছোট করে আনা হচ্ছে যে ডিম থেরাপি করছো, আমি বলছি যে এই জিনিসটা বন্ধ করো।
তার কারণ এইটা কিন্তু খুব বাজে জিনিস হচ্ছে। আজকে হয়তো তোমাদের কাছে এই বিষয়টা খুব মজার লাগছে, কিন্তু এটাও যখন পাল্টা শুরু হবে তখন কিন্তু এই জিনিসগুলো থামানো যাবে না। আমি চাই যে পশ্চিমবাংলার রাজনীতিতে যে ডিম ছোড়া বা টমেটো ছোড়ার যে পলিটিক্স, এটা কোনোদিন বাম জামানায় বা তৃণমূল জামানাতে আমরা দেখিনি, কিন্তু এইগুলোকে উস্কানোগুলো বন্ধ করো, এটা আমি অনুরোধ করবো। আমি সুজিতদার কাছে আছি। সুজিতদা, সৌভাগ্যক্রমে দেখুন সৌরভদা বলছিলেন যে 4 তারিখে তৃণমূল কংগ্রেসের জয় হবে, এবং কলার উঁচু করে আমি বলবো, সেদিনও দেবাশিস তুমি আমাকে প্যানেলে রেখো, কলার উঁচু করে। আজকে কত তারিখ? আজকে 17 তারিখ জুন মাসের। কদিন হয়েছে জয়ের পরে? এই ধরুন 1 মাস 12-14 দিন। সৌরভদা আজকে কলার ছাড়া জামা পরে এসেছেন যাতে ওনাকে কলার তুলে বলতে না হয়। না এটা এটা মজার কথা না, আজকে আমি মজার নয়, এটা আমি এই জন্য বলছি, আজকে সৌরভদাকে কিন্তু কেউ ডিম ছুড়ে না, জানেন তো? সবাইকে ছুটছে না, যারা তৃণমূল করতো ছুটছে কি আপনি আমাকে বলুন। আজকে উনি ডিম থেরাপির এগেইনস্টে বলছেন, উনি বলছেন রিটালিয়েশন হতে পারে, পাল্টা হতে পারে। না কেন? কই সবাইকে তো ডিম মারছে না। শোভনদেবকে ছুটছে, হ্যাঁ শোভনদেবকে ছুড়েছে, শোভনদেবকে কেউ ছুড়েছে না, সৌরভ একে কেউ ছুড়েছে, সৌরভপ্রিয় দত্তকে কেউ ছুড়েছে, বা আমি বলছি সৌরভপ্রিয় ইলেক্টেড নয়, সৌরভপ্রিয় ইলেক্টেড না বা ইলেকশনে আমি ছেড়ে দিলাম, হ্যাঁ, কিন্তু শোভনদেব কেউ ছুড়েছে, সে তো রাস্তাঘাটে ঘুরছে। প্রশ্ন একটাই, দুর্নীতিগ্রস্তরা বছরের পর বছর তৃণমূলের সেফ শেল্টারে থেকে এসছে, কারণটা কি? কারণটা কি আপনি জানেন? প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এমপি দোলা সেন বললেন যে 75-25 নেত্রীর সামনে এবং জনসমক্ষে অন ক্যামেরা নেত্রী কিন্তু প্রোটেস্ট করেন, ধরে নিলাম তাই। নরমাল সভার অন ক্যামেরা ঠিক আছে, অন ক্যামেরা মানে এটা রেকর্ডেড ভার্সন, এটা কেউ নিয়ে তুলেছে ছবি। বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়নি সৌরভদা, এটা বলবেন? না যাইনি আমি বলছি না, না এক মিনিট পেয়েছে, মানে সামনে না হলে উনি তো পেয়েছেন। আমি সৌরভ ভাইকে বলি, মহাভারতে একটা কথা আছে, প্রধানের সর্বদোষ অন্যের কিতায়, প্রধানের সর্বদোষ অন্যের কিতায়। কোনো ঘটনা ঘটলে মমতা ব্যানার্জি জানেন না, জানবেন না, আমি অন্য কিছু বলি না, মমতা ব্যানার্জি ছিলেন কি মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সঙ্গে কি ছিল, কোন ডিপার্টমেন্ট ছিল? পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্র পুলিশ, যাকে সারাদিনের শেষে স্বাস্থ্য অনেক সময় আমি ছেড়ে দিলাম, স্বরাষ্ট্র এবং পুলিশ, যাকে সারাদিনের শেষে সব থেকে সিনিয়র আইপিএসরা ব্রিফ করতো সারাদিনে কে কি বলেছে, মিনিমাম করতে হতো এটা, তাই বলে পলিটিক্যাল সায়েন্সে তাই বলা হয়। তাহলে মমতা ব্যানার্জি জানতেন না, এটা বলা যাবে না, বলতে পারবো না, রাষ্ট্রবিজ্ঞান ছাত্র হিসেবে বলতে পারবো না, আর যদি বলি তাহলে সত্যের অপলাপ করা হবে। সমস্তরাই জানতেন, কিন্তু এই যে টাকা কালেকশন নিয়েছেন হাত পেতে, তাই কিছু বলতে পারেননি। না, তার মানে আপনি কি বলছেন যে দলও এর থেকে বেনিফিটেড হতো? অবশ্যই, মানে দল তৃণমূল অবশ্যই পার্টি ফান্ডে যে টাকাটা আছে এখন সেটা দুর্নীতির টাকা, 15,000 কোটি টাকা না কত 1,500 কোটি টাকা আছে, 15,000-1,500 আমার বলতে পারবো না, কত টাকা ডিভিডেন্ড এসছে, কত টাকা ডিভিডেন্ড এসছে বুঝতে হবে। আর উদয়ন গুহ, দি শব্দটা টিটা খানিখানার জন্য ব্যবহার করলাম না, দি কেন ব্যবহার করেছি আপনি বুঝতে পারলেন। উদয়ন গুহ, কমল গুহর পুত্র বলতে আমারও লজ্জা করে, কারণ আমি বহুবার কমল গুহর ছাত্র জীবনে কমল গুহর কাছে এসেছিলাম আমার কলেজের উন্নয়নের ব্যাপারে, তখন উনি ওই ক্ষুদ্র কৃষিমন্ত্রী এবং ক্ষুদ্র কৃষি কমল গুহ কৃষিমন্ত্রী, আর এই টিউবওয়েল বসানোর ব্যাপারে দায়িত্ব ছিল আমার কলেজে, পর দরকার ছিল 2-3টে টিউবওয়েল, সত্যবাবু আমাকে রেফার করেছিলেন, এবং আমি ভাবতে পারিনি, আমি তখন জিএস কলেজের 85-83 ছাত্র পরিষদ করছেন, ছাত্র জিএস কলেজের জিএস, এবং সেই ছাত্র পরিষদ করছিলাম তখন জিএস, সেই পরিচয়ে গেছি। আমি দেখলাম ভদ্রলোক কমল গুহ আমার চেনা যায় না, উচিত নয়, শুধু কি সত্যবাবুলে একটা চিঠি দিয়েছেন বলে আমি ফোনে বলে দিচ্ছি, তখন ল্যান্ড ফোন আমাকে, আমি ছাত্র, আমি ছেলেরটাও হয়তো ছোট, কিন্তু যে রিগার্ড, যে সম্মান দিয়েছেন, এবং যে বলে 7 days অনলি, বলছে 7 days তোমার কলেজ দেখো আমি টিউবওয়েল ব্যবস্থা করছি, সেই মানুষটা বামপন্থী করতে পারে, কিন্তু উদয়ন গুহের স্বচ্ছতার ব্যাপারে আমার কিছু বলার নেই। আর কমল গুহের স্বচ্ছতার ব্যাপারে, কিন্তু উদয়ন গুহ যে কাজটি করেছেন, প্রথমে উনি ওনার দলকে বন্ধক দিয়েছেন, যেটা সিদ্দিকুল্লাহ করেছিল, যেটা আমাদের এক সময়ের কৃষিমন্ত্রী মানে আরে বলুন না রেজ্জাক সাহেব করেছিল, দল বন্ধক দিয়েছে, ও দলটাও বন্ধক দিয়েছে। মানুষ ভাইয়ের কথাটাও ভুললে চলবে না, এরা তো, উনিও তো বন্ধক দিয়েছে, বন্ধক মানে বেচে দিয়ে দল বন্ধক দিয়ে চলে গেছে। এবং যাওয়া শুধু নয়, যে তার বাবাকে চোর শুধু বলেনি, বলে ওরম দুর্নীতি আমার বাবাও করেছে, ওই আমার বাবাও করেছে, সেই মানুষটার কাছে বেশি কিছু আশা করা যায় না। আর এই অপারেশনের কথা আপনি জানেন, আপনার মনে থাকবে, সুব্রত মুখার্জি এমএলএ পশ্চিমবাংলা কংগ্রেসের,
আর পুরসভার মেয়র তৃণমূলের। এ তো তৃণমূলের সৃষ্টি। এই যে মানে দল ভাই আনা পশ্চিমবাংলায় প্রথম কংগ্রেস কেঁদেছি, আমরা তখন কেঁদেছি 98 আমাদের তা বড় সব এমএলএ এমপি নিয়ে উনি চলে গেলেন। সেদিন ভাবেননি যে কি হতে পারে, আমি যে বীজটা বসাচ্ছি বীজ বৃক্ষ হবে না মহিরুও হবে। মানে মানে এমন পরিস্থিতি ছিল, ছোটদা বলে পরিচিত কংগ্রেসের সোমেন মিত্র, যেটা আমরা ভাবতে পারিনি কখনো, সেই সোমেন মিত্র পর্যন্ত তৃণমূল টিকিটে ডায়মন্ড হারবার থেকে জিতে। হ্যাঁ, এই ব্যাপারে বলা আছে সোমেনদা যখন কংগ্রেসে, তখন সিপিএম এর দালাল, তখন পচা মানুষ, তখন বিভিন্ন অপবাদ তার। যখনই মমতা ব্যানার্জির হাতটা ধরলেন, আঁচলটা ধরলেন, একেবারে ক্লিন। অত বড় ওয়াশিং মেশিন পশ্চিমবাংলা আর ছিল না। কিন্তু আমার কথা সুজিত দা, এই যে এই সমস্ত এরা তো পলিটিক্সের টলস্টয়। হ্যাঁ, মানে সোমেন মিত্র ধরুন, বা এই যে আপনি সুব্রত মুখোপাধ্যায়ের কথা বললেন, কিন্তু এরা যখন এই দল পরিবর্তনের কালচারটা পশ্চিমবঙ্গে ইনহেরিট করে গেছে, আমার কথা এই যে রাজনীতিকদের সত্যিকারের কোনো জাত থাকে না, না, এই জায়গাটা আমি একমত নয়। যদিও অ্যারিস্টটল বলেছেন পলিটিক্স উইদাউট প্রিন্সিপল, অ্যারিস্টটল যা বলেছেন কত বড় মানে রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসাবে, কিন্তু তা নয়। আমি বলছি, আমি ওনাকে কন্ডেম করছি না, কিন্তু পলিটিক্সে যারা নীতি আদর্শ মেনে চলে, আজকেও তো ভারতবর্ষে অনেক লিডার আছে, সমস্ত দলের আছে, আমি কোনো দলে বলছি না, তারাও কিন্তু দল ছেড়ে যায়। এই দু চারটে ব্যতিক্রমী উদাহরণ থেকে কিন্তু ওই জায়গাটা আসতে যাবে না। বেশ, আমি আসছি এবার ছোট্ট করে বললাম, নিশ্চয়ই সময় কম। আচ্ছা, আমি যেটা বলতে চাই, এই যে টাকা পয়সা কালেকশন, এই কালেকশন যদি না হতো, কোন আশ্চর্য প্রদীপ, আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে, একটা বাড়িতে স্কেলেটার, একটা বাড়িতে সেই বাড়িতে লিফট, এবং বাড়িটা আকাশ ছোঁয়া, এবং রাজপ্রাসাদ। শুধু ওর নয়, সারা পশ্চিমবাংলায় সমস্ত তৃণমূল নেতাদের কোত্থেকে এলো, টাকাটা কোত্থেকে এসছে, এটা বুঝতে হবে। এটা তো বুঝতে হবে এই টাকাগুলো। আজকে আমি সুজিত ভাই একে বলছি, সৌরভ ভাইকে বলছি, অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো জায়গা। মানে আমরা এটা শুনতাম যে কলকাতা পুরসভার কাউন্সিলর হয়ে দাঁড়াতে গেলে নাকি কোটি কোটি টাকা ডিমান্ড করা হয়। এবং এবার আমি স্নেহানের কাছে যাওয়ার আগে আপনাদের একটু আর একটা কথা বলতে গেলে স্নেহানোর আর হাফটা কথা বলার সময় পাবে না। আমি একটু একটা জায়গায় আসি যে এবারও বিধানসভার পরে পরিষ্কার হয়ে গেল তথ্য, বিধানসভা নির্বাচনের পর সামনে আসলো কি, এই যে রিজু বলে একজন মুখপাত্র তৃণমূলের লাস্টের দিকে যাকে আমরা দেখতে পেতাম, তিনি বললেন তার কাছে 50 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। অন ক্যামেরা বলছেন উনি। একের পর এক প্রার্থী বলছেন তাদের কাছে কারুর থেকে 20 লাখ, কারুর থেকে 30 লাখ টাকা চাওয়া হয়েছে। আমার কথা এই যে বিপুল, আমরা এই পশ্চিমবঙ্গের মানুষ গ্যাসের দাম, তেলের দাম ইত্যাদি 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 নিয়ে মাথা খারাপ, তরকারির দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, এই নিয়ে মানে মানুষ একেবারে দ্বিধাগ্রস্ত, সংশয়ের মধ্যে রয়েছে, উৎকণ্ঠায় রয়েছে, সংসার চালাতে পারছে না। সেখানে এত কোটি কোটি টাকার খেলা হচ্ছে রাজনীতিতে, তাহলে কি রাজনীতি পুরোপুরি দুর্নীতিতে ছেয়ে গেছে? স্নেহান, আমি আপনার কাছে আসবো এটা জানবার জন্য। এখন তো একটা নতুন সরকার হয়েছে, দুর্নীতি এই সরকারের খুব ধারে কাছে ঘাড়ে হয়তো নিঃশ্বাস ফেলবে দুর্নীতি, কিন্তু সেক্ষেত্রে সরকার কতটা মাথা উঁচু করে চলতে পারবে? আবার অন্যদিকে আরেকটা প্রশ্ন, এর মধ্যেই পারসেপশন তৈরি হচ্ছে যে অনেক তৃণমূলের নেতা তারা ঘাড় বাঁচাতে ডিফারেন্ট ব্লক তৈরি করছেন। যারা এক সময় বলেছিলেন যে এই রাজ্যে একটা অংশ মিনি পাকিস্তান হবে, তারা হাসছেন বিজেপি নেতাদের দিকে তাকিয়ে। এগুলো খানিকটা ভীতির সঞ্চার করেছে কিছু কিছু বিজেপি কর্মীদের মধ্যে। আপনি কিছু অ্যাসিওর করবেন এক্ষেত্রে দুর্নীতি ছুঁয়ে যাবে না তো কোথাও, কোনো অংশে? দেখুন, কোনো বিজেপি কর্মীর মনে 1% ভীতি বা সন্ত্রাস কিছু নেই অবশিষ্ট, সেটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। আমাদের রাজ্য সভাপতি অলরেডি বলে দিয়েছে, কোনো তৃণমূলের দাগি আসামি তাদেরকে দলে নেওয়া হবে না। এবং আমাদের মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেছে পুলিশ এবং প্রশাসন তাদের কাজ করবে। এবার আপনি একটা এক্সাম্পল দিলেন, ঠিক আছে, আপনি এক্সাম্পলটা কোথাকার দিলেন? গতকাল কলকাতা কর্পোরেশনে হওয়া একটি বৈঠক, সেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা গেছেন, যার মধ্যে অধিকাংশই তৃণমূলের কাউন্সিলর। তারা 2021-এ কীভাবে জিতে এসেছেন সেটা আর আমি বললাম না। এবার আপনি ভাবুন, কালকের ওই পিকচার অনেক জায়গায় অনেকে ওটা নিয়ে ব্যঙ্গ করছে, রসিকতা করছে। হতাশের জায়গাই নেই।
যখন ওখানে দাঁড়িয়ে একজন কাউন্সিলর তিনি হাসছেন, মুখ্যমন্ত্রীকে প্রণাম করছেন, মুখ্যমন্ত্রীও তাকে দেখে প্রণাম করে বেরিয়ে চলে যাচ্ছেন, ওই সময় উনার বাড়ি মানে রেড আপনি বলছেন হচ্ছে, এটা শুধু সৌজন্য? উনার বাড়ি রেড হচ্ছে, উনার ওয়ার্ড অফিসে পুলিশ যাচ্ছে। আরে যতই ঘন শুভেন্দু অধিকারীর আশেপাশে, যতই ঘন শ্রমিক বাচ্চাদের আশেপাশে, দুর্নীতি করে কেউ বাঁচবে না, জেলে যেতে হবেই। এই যে কটা জেলে গেছে এখন অব্দি তুমি লিস্ট দিচ্ছে, আমাদের কাছে তো পুরো লিস্ট তো নেই, তুমি তো শুনতেই বললে যে শো করতে করতে শুনবো আরো দুটো না ধরা পড়ে। আজকে মমতা ব্যানার্জির পেছনে যে কটা হেঁটেছে তার থেকে জেলে বেশি। আজকে যতজন এই যে ধরা পড়েছে, তুমি কি ভাবছো এরা বিজেপিতে যোগাযোগ করার চেষ্টা করেনি? এরা বিজেপির কাছে আসার চেষ্টা করেনি? আর শ্রমিকদা তো বলেছিলেন সব্যসাচী নাকি হারার পরেই দেখা করেছে। হারার পরে ফ্ল্যাগ ছাড়ো, বাদ দাও। বিষয়টা হচ্ছে এদের কাছে কত টাকা আছে, বিপুল অঙ্কের টাকা আজকে তো বেরিয়ে আসছে। তাহলে বিজেপির যদি সেই দুর্নীতি বা সেই লোভ থাকতো, যে লোভে মমতা ব্যানার্জি পা দিয়েছিল, যে ট্র্যাপে মমতা ব্যানার্জি পা দিয়েছিল, 75% দাও আর বেঁচে যাও, এই প্রসেস বিজেপিতে চলবে না, বিজেপি ছাড়বে না, সবাইকে ধরবে। যে টাকা তুলেছে, সে ছোট থেকে বড় থেকে মাঝারি, যে টাকা তুলেছে সবাইকে জেল যাত্রা করতেই হবে, এটা নিশ্চিত। এটা দলের বলে না, এটা সরকারেরও পলিসি। পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে, পুলিশের কাজ করবে, যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সব কিছুর তদন্ত হবে, নারী নির্যাতনের তদন্ত হবে, অভয়ারও তদন্ত হবে। বেশ, আজকে আমি ছোট্ট কথা, জাভেদ খান তার 8-10টা বাড়ি ইল্লিগাল, একটা বাড়ি ভাঙার পর থেমে গেল কেন, হঠাৎ থেমে গেল? আমরা তো এখানে এটা দেখুন, সময় লাগবে। সঙ্গী সিপিএম কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে এসেছে, তাদেরকে গিয়ে প্রশ্ন করুন। না, এটা সময় লাগবে। সিপিএম কে গিয়ে প্রশ্ন করুন। না, এটা স্টে অর্ডার আছে কিছু ক্ষেত্রে। না, সময় এখনো পর্যন্ত কিন্তু বিচারের জায়গা নতুন সরকারকে এতটা ক্রিটিসাইজ করার জায়গা আসেনি এখনো। তবে যে হারে ধরপাকড় চলছে, গ্রেপ্তারি চলছে, সেটা আশা পদই আমি বলবো, আশাব্যঞ্জক আমি বলবো না, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু না, কোথায় সন্দেহ জাগছে? মমতা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, মমতা এবং কল্যাণ অত্যন্ত অনুগামী, তিনি এই দুজন বলছেন যারা ওই দিকে যাওয়ার চেষ্টা করছে বা ব্লক তৈরি করছে বা তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেস থেকে দূরত্ব বাড়াচ্ছে, তারা নাকি অনেক বাড়ি সম্পত্তি জমি জায়গা করে ফেলেছে, অর্থাৎ দে আর ওয়েলদি পলিটিশিয়ান। তারা নাকি এই সম্পত্তি বাঁচানোর চেষ্টা করছে, আর কিছু ক্ষেত্রে তাদের ব্যক্তিগত কারোর প্রতি আক্রোশ রয়েছে। এটা কার্যক্ষেত্রে বাস্তবিকভাবে তারা পিঠ বাঁচিয়ে নেবেন না তো? এটা একটা যেমন বড় প্রশ্ন আসছে। পাশাপাশি পুলিশ যে অত্যন্ত ইতিবাচক ভূমিকা নিচ্ছে কোনো সন্দেহ নেই। আমি বিরতি নেওয়ার পর ফিরে এসে উজ্জয়িনীদির কাছে যাব, কিন্তু আপনি যেটা বলছেন যে গতবার বলে কোনো কাজ হয়নি, এবার দেখুন ফলতার মাটিতে পুলিশ কি করে দেখালো। আমি কিছু টুকরো ছবি দেখাবো, পুলিশের সক্রিয় ভূমিকাকে আপনারা কিভাবে কম্পেয়ার করবেন গত সরকার আর এই সরকারের মধ্যে, আমি আপনার থেকে শুনবো। একটা ছোট্ট বিরতির পর পালিয়ে যাওয়া তৃণমূল প্রার্থী, পরবর্তীকালে পুষ্পা সিঙ্গম টিঙ্গম, আমি এই প্রসঙ্গে আসছি না। ও কি বলেছে, উচ্চারণ ঠিকঠাক মতো করতে পারছে না, যে জো ডার গায়া ও মার গায়া, এই বক্তব্যটা শুনবেন কিভাবে বলছে। আসলে তৃণমূলের কাছে এরাই ছিল মাথার মুকুট। এবার ব্যাপার হচ্ছে যে কালকে যে বিক্ষোভ হলো, এই জাহাঙ্গীরকে নাকি ছাড়িয়ে নিয়ে যাবে তার বউয়ের টিম, তার স্ত্রীর টিম। দেখুন ঘেরাও করে কি বিক্ষোভ, দেখুন। তারা জয় শ্রীরাম বলেছিল, তারা একটাই কথা বলেছিল, বন্দে মাতরম। যত জনসাধারণের সবাই ভারতবাসী। এই হচ্ছে মোটামুটিভাবে মহিলা ব্রিগেড। কালকে ফলতা এলাকায় তারা ঘিরে ধরে, থানা ঘেরাও করে, জাহাঙ্গীরকে তারা ছাড়িয়ে নিতে, বুঝতে পারছেন সাহস ক্ষমতা গেছে, কিন্তু সাহস যায়নি এদের। আমার মনে হয় খুব সম্ভবতই যারা ফলতার মানুষ, তারা পার্ক সার্কাসের ওই লাঠি চার্জটা ভুলে গেছে, পার্ক সার্কাসে। আর তারপর কি ঘটলো, একটি ভাইরাল ভিডিও কালকে থেকে আমরা দেখতে পাই, ফুল স্ক্রিন করে একবার দেখা, তারপর কি হলো দেখুন।
এই যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে পরিবর্তনের রয়। বিজেপি সরকারকে মানে বিরাট বড় করে দেখানো বা আমি বিজেপি মনস্ক এরকম ব্যাপার একদম নয়। আইনের শাসন, ঘেরাও, বিক্ষোভ, আন্দোলন, কাকে? একজন অপরাধীকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য, যে দিনের পর দিন ভোট দিতে দেয়নি। তার অভিযোগ আছে, তার অভিযোগের বাইট আছে আমাদের কাছে, 100-র উপর বাইট আছে। তাকে ছিনিয়ে নিয়ে যাবে তারা পুলিশের হাত থেকে। এবং লাস্টে এই সমস্ত বিক্ষোভকারী, আন্দোলনকারী, মাথায় ফেট্টি দেওয়া, তারাই এঁদো একটা পচা পুকুরের মধ্যে লাফ দিয়েছে, পুকুরের তাড়া খেয়ে, পুলিশের তাড়া খেয়ে। দেখুন এই যে জাহাঙ্গীর খান, যাকে হাত জোর করে হাফ প্যান্ট পরে ঘোরানো হচ্ছে, হাত জোর করে মানুষের কাছে ক্ষমা চাইছে জাহাঙ্গীর। এই ছবিগুলো আমি চলে যাব উজ্জয়িনীদের কাছে। উজ্জয়িনীদের এই যে বারবার করে মুখ্যমন্ত্রী বলছেন আইনের শাসন চালু করবো, কি বলেছেন তিনি একবার আমি ইনস্ট্যান্ট শুনিয়ে নিই, তারপর আপনার কাছে যাব। শুনবো শুভেন্দু অধিকারী কি বলেছেন আজকে ফলতার মাটিতে দাঁড়িয়ে, শুনি। ভাবে বলে যাই, আইন হাতে তুলে নেবেন না, এ সরকার কাউকে ছাড়বে না। আমি যখন এই কল্যাণ শিবিরে একজন বোনকে পরিষেবা দিচ্ছিলাম, তিনি আমাকে বলছিলেন চোখের জল ফেলতে ফেলতে, একটু আগেই ডিজিপি সাক্ষী বলছেন আমার মাথার সিঁদুর আপনারা রক্ষা করে দিয়েছেন। এই যে কথা স্বাধীন দেশে আমাদের শুনে কষ্ট হয়, আমি আপনাদের কথা দিয়ে গেলাম, ফলতায় আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। সিসিটিভিতে যাদেরকে দেখা যাবে প্রত্যেককে গ্রেপ্তার করবার নির্দেশ শুভেন্দু অধিকারী আজকে দিয়েছেন। উজ্জয়িনীদি, আমি বলবো এই যে পুলিশের মধ্যে একটা ইতিবাচক অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, এর আগে তো আমরা দেখতাম যে অন্য ছবি দেখতাম আর কি। এই পরিবর্তনটা মানে কেমন পরিবর্তন দেখছেন? আমি তো কোচবিহার দিনহাটার মাটিতে দেখেছি পুলিশকে শাসাতে। কোনো একদিন রাস্তা অবরোধ রাত্রেবেলা, খুব সম্ভবত বছরখানেক আগের ঘটনা, কোচবিহারে মারাত্মক গন্ডগোল হলো রাত্রেবেলায়, আমার ইনস্ট্যান্টটা ঠিক মনে নেই এখন এই মুহূর্তে। পুলিশের উপর দেখছি তৃণমূলের নেতারা চড়াও হলো, পুলিশকে মারধর করা হয়েছে, এরকম অভিযোগ ছিল দিনহাটায়। আগে আমাদের যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ছিলেন, পুলিশদের কোনো সে ছিল না, তারা কাজ করতো গুন্ডা বদমাশের হয়ে। আর যারা এদের মানে তৃণমূল নেতাদের এগেনস্টে কথা বলতো, তাদের হয় বদলি করে দেওয়া যেত, নাহলে তাদের মারধর করা হতো, নাহলে তাদের চাকরি চলে যেত। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে সবাই সমান বিচার পাবে, পুলিশ তাদের কাজ করবে। এখানে রং দেখে না, এখানে অপরাধীদের কোনো রং দেখে না, যে সে তৃণমূল করে না বিজেপি করে না সিপিএম করে। এখানে যে দোষী তাকে সমানভাবে সব দোষীদের শাস্তি দেওয়া হবে। এটাই আমারও আমাদের মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমারও মানে প্রার্থনা, যেন আমরা সবাই বিচার পাই। সবার আগে আমাদের অভয়ের বিচারটা যেন আমরা পাই, সেটাও আমাদের। এবং আপনাকে বলে রাখি, আজকে পানিহাটি শ্মশানে সিবিআই এর বিশেষ টিম গিয়েছিল। আজকের ঘটনা বলছি, নতুন করে ফাইল খোলা হয়েছে। সৌরভ দা প্লিজ। শুভেন্দুবাবু, মুখ্যমন্ত্রী ওনার বিষয়ে কোনো রকম মানে এখনই ওনার প্রশংসা বা বদনাম কোনোটাই করার বিষয় নেই, কারণ আট্টু সরকার যতক্ষণ না চলবে ততক্ষণ কিছু বলা যাবে না। তবে এইটা আমি অনুরোধ করব যে তোমরা প্রতিবার এইসব ফলতা পুষ্পা এগুলো না দেখিয়ে অন্তত আরও যে চোখের জলগুলো পড়ছে, যে হকার উচ্ছেদ নিয়ে যেটা চলছে, এইটা নিয়ে একটুখানি অনুষ্ঠান করো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে, অন্যান্য দলও রাস্তায় নামছে, যে হকারদের চোখের জল যাতে মোছানো যায়। আমি আশা করব মিডিয়া সেই বিষয়গুলো তাদের খবরের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেবেন। হাইকোর্টও একটা রায় দিয়েছে, স্থগিতাদেশ, যে কোনোভাবে হকার উচ্ছেদ করা যাবে না। আমি আশা করব যে মানবিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কারণ তিনি বহু লড়াই করে এসেছেন, বহু গরিব মানুষের জন্য তিনি অবশ্যই কাজ করেছেন, আশা করি হকাররা তাদের অধিকার। সময় খুব কম, এরপরে স্নেহানকে জাস্ট 30 সেকেন্ড বলতে হবে আপনাকেও। এই যে মানে পুলিশের যে পরিবর্তন দেখছেন, চেঞ্জ দেখছেন, রিফরমেশন দেখছেন, এখন কিছু বলা যাবে না এইসব। সুজিত দা, না চেঞ্জ একটা হয়েছে তখন পুলিশ মার খেলেও কিছু বলতে পারতো না। তখন পুলিশকে যা বলা হতো সেটা
অভিষেক ব্যানার্জি এবং তার টিম যেটা বলেছিল সেটাই কাজ করতো। আপাতত শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে পরিবর্তন আমরা দেখছি। একদম। আমাদের আরেকটা দাবি এইটা যেন কন্টিনিউ করা হয়, এই যে আইনের শাসন, স্নেহায়ন, এইটা continue এই করা হোক। প্রত্যাশা পূরণ করা কিভাবে সম্ভব হবে বা আদতেও সম্ভব হবে কিনা? দেখো দেবাশিস, মর্নিং শোজ দ্য ডে। আজকে আমরা একজন মুখ্যমন্ত্রীকে দেখছি যিনি রাজধর্মের কথা বলছেন, যিনি আইনের কথা বলছেন। আর আমরা এর আগে একজন মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম যিনি সরকারে আসার পরে থানা থেকে গিয়ে আসামিদের ছাড়িয়ে এনেছিলেন, এবং তার যে প্রতিফলন সেটা আমরা বিগত 15 বছর দেখেছিলাম, যেখানে আইনের শাসন চলেনি, শাসকের আইন চলেছিল। আস্তে আস্তে সেটা দুষ্কৃতীদের আইনে পরিণত হয়েছিল। দুষ্কৃতীরা দাপিয়ে বেরিয়েছিল, পুলিশ থানার মধ্যে ফাইল দিয়ে মুখ লুকিয়েছিল। আর আজকে পুলিশ লাঠি উঁচিয়ে দুষ্কৃতীদেরকে তাড়া করছে, দুষ্কৃতীরা বাঁচার জন্য পুকুরে ঝাঁপ দিচ্ছে। তাই পশ্চিমবাংলায় আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের যখন বেকার ছেলে মেয়েদেরকে মারা হয়েছিল, যখন বেকার ছেলে মেয়েদের মারা হয়েছিল, চাকরি প্রার্থীদের চোখের জল পড়েছিল, তখন এরা কোথায় ছিল? চোখের চাকরি কত ছেলে মেয়ে বাইরে চলে যেতে হয়েছে। আমরা শেষ করব। সবাইকে ধন্যবাদ। স্নেহায়ন, সৌরভ দা, উজ্জয়িনী ম্যাডাম এবং সুজিত দা, সবাইকে ধন্যবাদ। সৌরভ দাকে ধন্যবাদ। জ্যোতিপ্রিয় মল্লিক যখন বারবার হাবড়া বিধানসভায় দাঁড়াতেন, একটা ছোট্ট কথা দিয়ে শেষ করি, যখন জ্যোতিপ্রিয় মল্লিক দাঁড়াতেন উনি হাবড়ার মানুষকে একটা আশ্বাস দিতেন, উত্তর 24 পরগনা হাবড়া, আমি ফ্লাইওভার করে দেবো, আমি ফ্লাইওভার করে দেবো। আর লাস্টে গিয়ে কী বলতেন? এই হকারদেরকে তোলা সম্ভব নয়, রাস্তাও চওড়া হবে না, ফ্লাইওভার হবে না। এবার সৌরভ দ্বারা ভেবে নিন যে উন্নয়নকে আপনারা চান পাশে, নাকি বেআইনি জবরদখল চান। এটাকে ভেবে নিন। প্রত্যেকের প্রতি আমরা সমব্যথী, কিন্তু হাজার লক্ষ লক্ষ মানুষের উন্নতির প্রকল্প আটকে যেতে পারে এই ধরনের বেআইনি জবরদখলে। পরিষ্কার কথা এটা। ওনারা অন্য জায়গায় রিহ্যাবিলিটেড হন, কোনো অসুবিধা নেই, এটা তো বেআইনি কাজ। আজকে এখানে শেষ করব। অবশ্যই পরের অনুষ্ঠানের দিকে সঙ্গে থাকুন, নজর রাখুন।